ক্লাস 11 এর ল কি এটাকে কি বলে জানো? সিএলপিএ। সিএলপিএ তো কমার্শিয়াল ল। সিএলপিএ বলে একটা সাবজেক্ট আছে, যার কমার্শিয়াল ল পোর্শনের ইউনিট 2 তে কি লেখা আছে বলো? ইউনিট 2 তে ল অফ কন্ট্যাক্ট। ল অফ কন্ট্যাক্টের মধ্যে কি কি থাকবে? এক নম্বর হচ্ছে যে এদের মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এগ্রিমেন্ট, মানে ফার্স্ট চ্যাপ্টারটাতে ওরা এগ্রিমেন্ট শেখাবে, পরের চ্যাপ্টারটাতে বলছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তারপরে বলা আছে কনসিডারেশন, মানে এই অফার, আবার আবার সহজ করে বলি, যখন কেউ কাউকে কোনো প্রতিশ্রুতি দেয় যে তোমার হয়ে আমি এই কাজটা করে দেব, সেটা তার সেখান থেকে বেশ করে আমরা সেই যে প্রতিশ্রুতিটা দিলাম সেখান থেকে আমাদের চুক্তি তৈরি হয়, আর সেই জন্য এটাকে এগ্রিমেন্ট বলে, মানে তুমি আমি রাজি আছি। নেক্সট পয়েন্ট কি বলেছে বলো? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। একজন একটা অফার করবে, অন্যকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এছাড়া কোনো চুক্তি হয় না। পরের লাইনে কি বলছে? কনসিডারেশন। কনসিডারেশন মানে কি? প্রতিদান। আমি তো যদি তোমাকে একটি পেন দিই তো তুমি আমাকে টাকা দেবে। যদি ফ্রিতে কাউকে পেন দিয়ে দেওয়া হলো আর তার জন্য বললাম দারুণ চুক্তি করা হয়েছে, এটা হবে না। উইদাউট কনসিডারেশন কোনো চুক্তি হয় না, ছোট করে বলছি। দেন তোমাকে বলেছে যে ভয়েড অ্যান্ড ভয়েডেবল এগ্রিমেন্ট। একটা বাতিল, একটা চুক্তিতে যদি কোনো পয়েন্টস আমার ভুলভাল করা হয় তো সেটা বাতিল হয়ে যায়। আর একটা হচ্ছে বাতিল যোগ্য, মানে হচ্ছে একজন চাইলে ওটাকে বাতিল করে দিতে পারে। আমি চাইলে, মানে একটা পক্ষ চাইলে বাতিল করতে পারে, এমন কোনো ক্লজ যদি কোনো জায়গায় তৈরি হয় সেটাকে বলা হয় বাতিল, ওটা বলে বাতিল যোগ্য। এরপরে বলছে ক্যাপাসিটি অফ পার্টিজ। মনে কর এখানে রিতম বলল আমি চুক্তি করব, আমি বললাম তোর সেই ক্যাপাসিটি নেই। কেন? বিকজ রিতম কি এখনো পর্যন্ত 18 বছর হয়নি। তাহলে রিতমের ওটা হয়ে 18 বছর হয়ে গেছে, কিন্তু তোর সিজার 18 বছর হয়নি। তার মানে কি দাঁড়ালো? ও চুক্তি করতে পারবে না, কিন্তু রিতম চুক্তি করতে পারতো, চুক্তি করতে পারতো, কিন্তু ইনসেন্ট পার্সন। কিন্তু কি পার্সেন্ট বলো? এরকম পাগল চুক্তি করতে গেলে হবে না। তো সব পাগল ক্যান নট ডু দ্যাট। তাহলে কে চুক্তি করতে পারে আর কে চুক্তি করতে পারে না সেটা নিয়ে কথা হয়। এবার আমি কাউকে পটিয়ে পাঠিয়ে চুক্তি করিয়ে দিয়েছি, রাজি করিয়ে দিয়েছি। কি করে বললাম বল? পটিয়ে পাঠিয়ে, মার্কেটে বলো না জানো। মনে কর দাদুকে বললো, দাদু তোমাকে তো রোজ আমি নিয়ে বাড়িতে তো তোমাকে জিলাপি খেতে বারণ করেছে, কিন্তু আমি তোমাকে গোপনে গোপনে জিলাপি এনে খাওয়াবো। দাদু তো লোভী লোক, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে দলিলে সই করে দিয়েছে। তো তুমি লোভ দেখিয়ে হোক, ভয় দেখিয়ে হোক, কায়দাবাজি করে হোক, কিছু করে তুমি এটা যদি করেছো, তাহলে তোমার কাছে বোঝা যাবে যে এটা কোনো ফ্রি কনসেন্ট নেই। কি নেই বলো? ফ্রি কনসেন্ট। মানে তুমি স্বতঃপ্রণোদিত ভাবে কোনো এই কনসেন্টটা দাওনি, তাই এই চুক্তিটা বাতিল হবে, রাইট? আর হচ্ছে যে এই সুপারি দিদি, কি দিদি, ওকে যদি কিল করতে পারো তা তোমাকে 5 লক্ষ টাকা দেবো। এটা লিগ্যালিটি অফ দি অবজেক্ট আছে, অবজেক্টের লিগ্যালিটি ফেল করছে। এই ধরনের চুক্তির জন্য আইনে কোর্টে গিয়ে কিছু বলতে পারো না যে দেখো ও বলেছিল ওকে মেরে খুন করে দিলে আমি 5 লক্ষ টাকা পাবো, এখন ওকে খুনও করে দিয়েছি কিন্তু 5 লক্ষ টাকা দেয়নি। এই চুক্তি হবে না। সো লিগ্যালিটি অফ অ্যান অবজেক্টিভ, দিস ইজ ইয়োর সিলেবাস কভারেজ। আমি ছোট করে জাস্ট সিলেবাসটা পড়লাম, অন্য কিছু না, রাইট? তাহলে যেমনটা আমরা ওখানে বলছিলাম যে ফার্স্ট যে আলোচনাটা করতে বলছে সেটা হচ্ছে এগ্রিমেন্ট কি জিনিস। এগ্রিমেন্ট বলছে যে 2E ধারা, কত নম্বর ধারা বললাম? 2E ধারা অনুযায়ী চুক্তিতে যে দুটি পক্ষ থাকে তাদের মধ্যে প্রতিদানের মাধ্যমে সংগঠিত এক বা একাধিক প্রতিশ্রুতি থেকে সম্মতি সৃষ্টি হয়। এভরি প্রমিস, কি বললো? এভরি প্রমিস অর এভরি সেট অফ প্রমিসেস forming the consideration for each other. তাহলে আমি তোমাকে কিছু দেব, তুমি আমাকে দেবে, এই ভিত্তি করে কোনো সম্মতি তৈরি হচ্ছে, কোনো প্রতিশ্রুতি তৈরি হচ্ছে। যদি সেই প্রতিশ্রুতিটাতে আমি আর তুমি দুজনে মিলে সম্মতি প্রকাশ করি, তবে সেখান থেকে একটা এগ্রিমেন্ট তৈরি হয়, রাইট? সেকশন কত নম্বর? 2E তে বললো এটা, রাইট? তো এই সম্মতিটা কত রকম হয় এরা বললো যে একটা হচ্ছে সামাজিক সম্মতি, একটা আইনগত সম্মতি। কি কি সম্মতি বললো? একটা সামাজিক সম্মতি, একটা আইনগত সম্মতি। একটু বড় করে দিয়ে রাখে তাহলে দেখা যাবে, চেষ্টা করে একটু।
একটাকে কি বললাম বলো? তাহলে সামাজিক সম্মতি কিরকম? সামাজিক সম্মতি হচ্ছে অমল বিমলকে খাওয়ার জন্য নেমন্তন্ন করলো, বিমল তাতে রাজি হয়ে গেল, অমল তার প্রতিশ্রুতি পালন করলো না, বুঝলি? তাহলে তখন ও কোটে গেল যে ভাই আমাকে খাওয়াবো বলেছিল অমল, কিন্তু তো আমাকে খাওয়া বলেছিল কিন্তু খাওয়াইনি। হ্যাঁ, ঠিক আছে, তখন কি করা হবে বলো? আইনসম্মত ব্যবস্থা। তখন আইনসম্মত ব্যবস্থা নেওয়া গেলই না। তাহলে আমি যখন সম্মতি প্রকাশ করব, তখন সামাজিক সম্মতি দিয়ে কোনো আইন বলবৎযোগ্য হবে না, রাইট? ঠিক আছে, এটা একটি সম্মতি হলো। আমি তোমাকে খাওয়াবার প্রস্তাব দিলাম, আমি একটু আগে বললাম আমি কেক খাওয়াবো কিন্তু খাওয়ালাম না, বাপুজি খাওয়াবো বলেছিলাম সাপুজি খাইয়ে দিয়েছি, চলবে? তোমার কোনো কেস করতে পারবি না। এখন রামবাবু শ্যামবাবুকে একটি বাড়ি 5 লাখ টাকায় বিক্রির জন্য প্রতিশ্রুতি দিল। এক্ষেত্রে রামবাবু তার প্রতিশ্রুতি রক্ষা না করলে আদালত কর্তৃপক্ষের কাছে তুমি সেটা বলবৎ করার জন্য দাবি করতে পারো, এবং সেটা আইনসঙ্গত সম্মতি হলো। তাহলে সম্মতি যখন দিলাম তখন দুটো হলো, একটা হলো সামাজিক সম্মতি, একটা আইনগত সম্মতি। আমার কাছে সামাজিক সম্মতির কোনো ভ্যালু নেই আইনের চোখে, কিন্তু সামাজিক সম্মতির রীতিমতো ভ্যালু আছে। এই এগ্রিমেন্ট থেকে আমার কাছে একটা কন্ট্যাক্ট হয়। এটা বলছে যে যদি কোনো এগ্রিমেন্ট হয় তার সেক্ষেত্রে তোমার কাছে কি কি ফিচার্স থাকা উচিত, কি কি আবশ্যকীয় উপাদান, কি সুন্দর লাল লাল করে লিখেছি, এটা পড়ি। হ্যাঁ, একটা হচ্ছে যে ভাই আমার সঙ্গে আমি চুক্তি করে করে দিলাম, এগ্রিমেন্ট করে দিলাম, এটা হয় নাকি? নিশ্চয়ই আমার কাছে একাধিক ব্যক্তি লাগে, এই জন্য কোন বেশি বুদ্ধি লাগে, মোর দ্যান 1% দরকার লাগে। সেকেন্ড পয়েন্ট ইজ একটা অফার থাকবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। হ্যাঁ, আমি বললাম যে তোমার দোকানে এই যে কোলগেটটা রাখা আছে কাঁচের মধ্যে, ওইটা আমাকে দাও। কে বললো? দোকানদার বললো। দোকানদার বিক্রেতা বললো। বিক্রেতা বললো দেবো না। বিক্রেতা কি বলো বলো? দেবো না। এটা কি ঠিক হলো না ভুল হলো? কোর্টে গেল, গিয়ে বললো যে তুমি কি হয়েছে না, আমি বলেছিলাম আমাকে কোলগেটটা দোকানের শোরুমে কাঁচে রাখা আছে, আমি দিতে বলেছি, আমাকে দোকানদার দেয়নি। এত বড় অপমান। বললো একদমই ঠিক করেছে, দোকানদার দেয়নি তোমাকে। তুমি তো বলেছো যে তুমি কি আমাকে এটা বিক্রয় করতে রাজি আছো, এই প্রশ্ন করেছো তুমি। দেখে যখন তুমি নিজে থেকে বলেছো, একে বলা হয় ইনভাইটিং অফার। ওইটা রেখে তোমার কাছ থেকে অফার ইনভাইট করেছিল, তুমি অফার করলে, কিন্তু ও কি করলো? ও সম্মত হতেও পারতো, তো না সম্মত হয়েছে, কারণ তোমার দাঁত পড়ে যাক ওর বেশি আনন্দ, কোলগেট দেবে না, রাইট? তো ও চিন্তা করছে এই লোকটা ভীষণ লোকে কামড়ায়, একে কোলগেট দেবো না, ব্যাস দিল না। আইডিয়া বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার? তো লাইক দ্যাট, তাহলে প্রস্তাবের সঙ্গে আমি অফার দিলে তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এক্ষেত্রে ইনভাইটিং অ্যাপ্লিকেশন, ফাইন। হ্যাঁ, দোকানদারই যদি বলে যে ওর গায়ে লেখা আছে যে তুমি ওটা বিক্রি করতে চাই বলে তোমাকে বললো, তুমি তখন বললে আমি রাজি বা অরাজি, রাইট? চলো এদিকে, অ্যাকসেপ্টেন্স মাস্ট বি আনকন্ডিশনাল, ফাইন। তারপরে কি রেখেছে? এটা কনসেনসাস, যেটা বলেছি আমি যে তুমি বানিয়ে করলে হবে না, কনসিডারেশন মাস্ট বি দেয়ার। সেখানে কি থাকতে হবে? কনসিডারেশন থাকতে হবে। আমি যখন তোমার সঙ্গে কোনো প্রস্তাব দিচ্ছি বা এই সমস্ত কোনো হচ্ছে এগ্রিমেন্টে, সেখানে কোনো লিগ্যাল রাইট তৈরি করছে। একটি ছেলে একটি মেয়ে বিয়ে করে ফেললো, রাইট? কোনো টাকা পয়সা দিল না, বিয়ে একটা চুক্তি বলে না মুসলিম সিস্টেমে? তো সেখানে একটা লিগ্যাল রাইট তৈরি হয়েছে। আমি 5 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা তোকে বিক্রি করে দিলাম, সেখানে তোর লিগ্যাল রাইট তৈরি হবে। এবার এরা বলছে যে একদম ঠিক, কত রকম এগ্রিমেন্ট হয় না, আমি একটু আগে বলেছি যে আমার সামাজিক হতে পারে বা আইনগত হতে পারে, রাইট? এবার এসো, যদি এগ্রিমেন্টে হলো তাহলে কেন নয় কন্ট্রাক্ট বলবো না? এরা বলছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ আ কন্ট্রাক্ট, 2H, সেকশন 2H। আমি এটা ছোটবেলায় মুখস্থ করেছিলাম, সেটা আমার এখনো মনে আছে। কি বললাম বলছো যেরকম an agreement enforceable by law is a contract, তাড়াতাড়ি। agreement enforceable by law is a contract, enforceable by the law is a contract। আমি যদি একটা এগ্রিমেন্ট করেছি যেটা আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে, কি বলে? আইন দ্বারা বলবৎ
করা যায় এমন আমরা আমরা পড়েছিলাম আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে, একদম মুখস্থ করে নিস। সেকশন কত নম্বর? 2 H। পাক্কা? এটা বেশ দারুণ মজা জিনিস করেছে একটা, দেখছি। একটা হচ্ছে তোমার কাছে ফার্স্টে একটা প্রস্তাব থাকবে, তো আর প্রস্তাব থেকে কি করে ধাপে ধাপে একটা চুক্তিতে পরিণত হয় তার একটা ফ্লোচার্ট দিয়েছে। তো এরা বলছে প্রথমে তোমার কাছে একটা প্রস্তাব থাকবে প্লিজ, তারপরে কি থাকবে বলো, একটা প্রতিশ্রুতি হবে, তারপরে কোনো কনসিডারেশন থাকবে, প্রতিদান থাকবে, সেখান থেকে সম্মতি হলে তবে চুক্তি হয়। এটা একটা উদাহরণ দিয়ে বলছি। অরুণ তার বাড়িটি 50,000 টাকার বিনিময়ে বিক্রি করে বলে বরুণকে জানালো। বরুণ ওই দামে বাড়িটি কিনতে রাজি হলো এবং এদের মধ্যে একটা চুক্তি হলো। এখানে এই ধাপগুলো কি কি হলো? যখন একজন আরেকজনকে জানালো যে আমি তোমাকে বিক্রি করব, এটা ছিল প্রস্তাব, রাইট? তুমি সেটাকে কি করলে? অরুণ বললো আমি এটা নেবো, ঠিক আছে রাজি আছি, এটাকে স্বীকৃতি বলে। আমি বলেছিলাম অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। অফার অ্যান্ড এই প্রতিশ্রুতিটাকে আমি প্রতিশ্রুতি বলি না, স্বীকৃতি বলি। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স, রাইট? এবার কি হলো? এবার এ ওকে টাকা দেবে না দেবে না? আর ও তাকে কি দেবে? বাড়ি দেবে। এটা হলো তোমার প্রতিদান রয়েছে, নির্দিষ্ট হবে, নির্দিষ্ট পরিমাণ টাকা, ঠিক আছে? এবার এই প্রতিদান দেওয়ার জন্য যে যখন দুজনকে রাজি হয়েছে তবেই একটা চুক্তি হয়েছে। টাকা ডিরেক্টলি তো দিয়ে দেবে না, আগে একটা চুক্তি হবে, তারপরে টাকা দেবে। এরা বলছে যে পরের লাইনটা কি পড়ে যায়, তো এরা আমাকে বলছে যে কত ডিফারেন্ট টাইপস অফ কন্ট্রাক্ট হতে পারে। কন্ট্রাক্টের বিভিন্ন রকম যে শ্রেণী বিভাগগুলো, কি বলো বলো? কন্ট্রাক্টের শ্রেণী বিভাগ। তার মধ্যে লিগ্যালিটির পয়েন্ট থেকে, বৈধতার পয়েন্ট থেকে এরা বলছে 3 রকম করা যায়। তার মধ্যে একটা হিসাব বাংলা দেখলে ঘাবড়ে যাবো, তার চেয়ে আমরা ওই 3টে পয়েন্ট আগে বলি। একটাকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। কাকে বলে? কি বললাম? কি বললাম বল, কি বললাম বলো? ভয়েডেবল কন্ট্রাক্ট কি জিনিস? বলছে যেসব সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় কিন্তু অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তা বাতিলযোগ্য সম্মতি। আবার বলি, অ্যান এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই at the option of one or more of the parties thereto। এক পক্ষ চাইছে এই আমি বলছি শোনো আমি এটা করতে চাই, তুমি এটা করবো, আমি এটা। আরেক পক্ষের হাতেও আছে এরকম ভাবে, বাট দ্য নট অফ দ্য অপশন অফ দি আদার, অন্য কারোর মতামতই নেওয়া হলো না ভালো করে। তখন সেই চুক্তিটাকে অন্য পক্ষ বলতে পারে ভাই আমার তো সেরকম ভাবে তুমি মতামত নাওনি, আমি চুপচাপ ছিলাম, উত্তর দিইনি, তার মানে কি আমি সম্মতি দিয়েছি? এটা নিয়ে প্রশ্ন হতে পারে। কোনো কোনো সময় সম্মতিটাও মানে মানে সাইলেন্টটাও সম্মতি, কিন্তু এক্ষেত্রে তো আমি তোমাকে পুরোপুরি ভাবে কিছু বলিনি, তাহলে তখন এটাকে বলা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট, রাইট? হ্যাঁ, ধরে যাক আমাকে একটা বন্দুক দেখালো, যেটা দুর্গাপুজোয় ক্যাপ ফাটায়, ওটা একটু বড় করে কিনেছে, আর কিনে আমাকে দেখিয়েছে, আর আমি এই রেকর্ডিং ডিভাইসটা দিয়ে দিয়েছি, রেকর্ড করা বন্ধ হয়ে গেল আমার। পাক্কা? চুক্তি করো, না চুক্তি করলে তোমার ওই ক্যাপ পাঠিয়ে দেবে। তখন আমি বললো, তার মানে যদি কোনো সম্মতি স্বেচ্ছা প্রদত্ত না হয়ে বল প্রয়োগের মাধ্যমে বা ভুল বুঝিয়ে বা কায়দাবাজি করে বা কিছু না কিছু করে তোমাকে পটিয়ে ফেলেছে, দিয়ে বলে চুক্তি করে নাও, তাহলে সেটা ও পরের দিকে বলবে যে আমি এটাকে মানবো না। একে বলে ভয়েডেবল কন্ট্রাক্ট, রাইট? দেন এসব ভয়েড কন্ট্রাক্ট কি জিনিস? যে সম্মতি আইন দ্বারা কার্যকর করা যায় না সেই সম্মতিকে বাতিল সম্মতি বলবো বা নিষ্ফল সম্মতি বলবো। চুক্তি আইনের 2G ধারায় বলা হয়েছে আইন দ্বারা বলবৎযোগ্য নয় এমন সম্মতিকে আমরা ভয়েড কন্ট্রাক্ট বলবো, রাইট? যেমন ধর একটু আগে যেটা বলছিলাম যে যেসব ব্যক্তি চুক্তি করার জন্য উপযুক্তই নয়, যেমন মানসিকভাবে অসুস্থ বা নাবালক বা ওই রকম ধরনের কোনো মেন্টালি রিটার্ডেড পার্সন, বা সরকার থেকে বলেছে এই লোকটা দেউলিয়া হয়ে গেছে, এ আর কোনো আর্থিক চুক্তি করতে পারবে না, এরকম কোনো অবস্থাতে সেই লোকটা যদি কোনো চুক্তি করে দিয়ে আসে, বলে ভাই হবে না কেন, আমার 17 বছর 3 মাস আমি চুক্তি করে দেবো, করে দাও, চুক্তি করো কিন্তু আইনের দ্বারা, তখন সেটাকে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট, রাইট? ভয়েড এগ্রিমেন্ট সেটাকে বলে। আর ভয়েড এগ্রিমেন্ট থেকে যে কন্ট্রাক্ট তৈরি হবে সেটা ভয়েড কন্ট্রাক্ট।
ভয়েড এগ্রিমেন্টটা 2G তে বলা হয়েছিল, 2J তে বলা হয়েছিল ভয়েড কন্ট্রাক্ট, রাইট? একদম প্রাথমিকভাবে যদি সম্মতি আইনসঙ্গতভাবে বলবৎযোগ্য হয়েও পরে যদি আইনের পরিবর্তন হয়, আইনের বা অন্য কোনো কারণে সেটা বাতিল হয়ে যায়, তাহলে সেই চুক্তিটা এখন থেকে বাতিল চুক্তি হয়ে যাবে। বলা হয়েছিল যে চাঁদের মাটি বিক্রি করা যাবে না। প্রথমে আইন হলো চাঁদের মাটি বিক্রি করা যাবে বলে একটা আইন হলো। তখন এলন মাস্ক একখানা গাড়ি পাঠালো কোথায়, ওখান থেকে মাটি আনছে আর এক প্যাকেটে করে বিক্রি করে দিচ্ছে। ভাই আমার বাড়িতে চাঁদের মাটি, রাইট? বাটি বাটি চাঁদের মাটি, কবিতা আইডিয়া। সরকার একদিনকে বললো আরে মুশকিল তো, চাঁদ ছোট হয়ে যাচ্ছে। কি বললো? চাঁদ কি হয়েছে বলো? চাঁদ ছোট হয়ে যাচ্ছে। তাহলে এইবার থেকে সরকার বললো এখন থেকে আর, তখন বললো যে শোনো এলন মাস্ক তো আগামী 10 বছরের জন্য মাটি তোলার জন্য ওই গাড়ি পাঠাচ্ছে, তোরা কি বলে না ওটাকে, কি বলে ওই প্লেন নাকি যায় নাকি, কি বলে রকেট, রকেট, হ্যাঁ জানো কি জানো না তোমরা? এলন মাস্কের নামও শুনেছিস? বাবা, আর রাইট, এবার লাইনে আয়। স্পেস এক্স এর প্রজেক্টের মধ্যে চাঁদ থেকে মাটি আনার প্রজেক্ট ছিল। তাহলে চাঁদ কি হয়ে গেছে বলো? এখন চাঁদ ছোট হয়ে যাচ্ছে দেখে গভর্নমেন্ট, সমস্ত সরকার কি বললো, চাঁদের মাটি আর আনা যাবে না। আর চাঁদের মাটি চুক্তি, তাহলে ওই চুক্তিগুলো সব কি হয়ে গেল? এখন বাতিল হয়ে গেল, রাইট? আরেক ধরনের এগ্রিমেন্ট আছে, আরেক ধরনের কন্ট্রাক্ট আছে যেটাকে বলা হচ্ছে আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। কি বললাম বল? আনএনফোর্সেবল কন্ট্রাক্টটা কিরকম হয়? মনে কর চুক্তির সময় বলা হয়েছিল যে তুমি একটা যদি পার্টনারশিপ অ্যাক্ট বানাও, যদি বিল বানাও, কিছু বানাও, সেখানে একটা স্ট্যাম্প দিতে হবে, গভর্নমেন্টের স্ট্যাম্প, এত বড় একটা রেভিনিউ স্ট্যাম্প দিতে হবে, আর সেটাই দাওনি। তারপর সব কথা করে সব করে দিচ্ছ। কোন একটা চুক্তিতে বলা ছিল 3 জন সাক্ষী থাকতে হয়, তুমি সাক্ষী ছাড়াই চুক্তি করে বসে আছো। এমন কোন টেকনিক্যাল কোন ফ্লজ ওর মধ্যে রয়েছে যার ফলে সেটা আর কোর্টে গিয়ে টিকবে না, তখন তাকে বলা হলো আনএনফোর্সেবল কন্ট্রাক্ট। যদি ত্রুটি বিচ্যুতির কারণে কোনো চুক্তি আদালতের মাধ্যমে আইনত কার্যকরী করা সম্ভব না হয়, তখন তাকে বলা হবে অপ্রবর্তনীয় চুক্তি বা আনএনফোর্সেবল কন্ট্রাক্ট, রাইট? এরপরের কথা একদমই সোজা, সেটাও বলবো না, চাস কি শুনতে? একটাকে বলা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রাক্ট, একটু আগে বলছিলাম যেটা। একটা হচ্ছে যে আমি তোমাকে ডেকে বললাম যে শোনো আমি লিখিত তোমাকে একটা প্রস্তাব পাঠালাম, তুমি লিখিত সই করে পাঠালে, অ্যাকসেপ্ট করে, তখন তাকে বলা হলো, তাকে কি বলা হলো বলো? এক্সপ্রেস কন্ট্রাক্ট বা ব্যক্ত চুক্তি বা প্রকাশ্য চুক্তি, রাইট? আরেকটা হতে পারে তোমার কাছে কিছু ইমপ্লিসিট কন্ট্রাক্ট হয়। ইমপ্লিসিট কন্ট্রাক্ট হচ্ছে যে মনে কর ম্যাট্রিমনি সাইটে আমি আমার ছবি দিয়ে ওখানে দিয়ে দিয়েছি, ইমপ্লিসিট যে আমি বিবাহ করিতে চাই। চলবে কি না চলবে? একটু বড় হচ্ছে তো, বিয়ে টিয়ে বললে একটু চুক্তি। চলো, ইমপ্লিসিট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে ওর দ্বারা একটা এমন কোনো অ্যাক্ট তুমি করলে, এমন কোনো কাজ তুমি করলে যার দ্বারা প্রকাশ হচ্ছে যে আমি তোমাকে এই প্রস্তাব দিচ্ছি, রাইট? বলা হচ্ছে কোনো, ইংলিশ না হলে খুব মুশকিল লাগে, কোনো চুক্তি সৃষ্টি হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তাব স্বীকৃতি দ্বারা মৌখিক বা লিখিত ভাবে না হয়ে কোনো আচার আচরণ, ভাব কিসব লিখেছে এর দ্বারা যদি স্বীকৃত হয়, তখন তাকে বলা হলো ইমপ্লিসিট কন্ট্রাক্ট, রাইট? আমি এরকম করে ঘাড় নাড়লাম, তার মানে হচ্ছে আমি তোমাকে এটা দিতে চাইছি। তুমি এরকম করে ঘাড় নাড়লে, নেড়ে বললে হ্যাঁ আমি আছি, তো তাকে বলা হলো এটা ধারণামূলক চুক্তি বা ইমপ্লিসিট কন্ট্রাক্ট, ঠিক আছে? এর উদাহরণগুলো বেশ মজা উদাহরণ আছে, ওই ঘাড় নাড়ার উদাহরণ নয়, রাইট? কাজের উদাহরণ আছে। বলছে ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য চলাচলকারী কোনো বাস বা ট্রামে চললো। তাহলে আমি যদি একটা বাসে উঠেছি, যে বাসে উঠলে 10 টাকা ভাড়া দিতে হয়, তাহলে আমি বাসে চড়া মাত্র আমার এই আচরণের দ্বারাই প্রমাণিত যে আমি তোমার কাছে এই প্রস্তাব সঙ্গে এই স্বীকৃতি পালন করছি যে বাসে চড়লে তোমাকে আমি ভাড়া দেবো। তো ওখানে তো ওই লেখি হয়নি, তাই না? এই বাসে চাপতে এসছো, ভাড়া দিতে হবে, কিন্তু ও প্রস্তাব করলো, আমি হ্যাঁ ভাড়া দেবো, এরকম কিছু বলা হয়েছে কি? তাহলে আমি শুধুমাত্র ওইভাবেই যখন আমি একটা আমার আচরণের দ্বারা করলাম। তুমি রেস্টুরেন্টে গিয়ে 1 কাপ চা খেলে, তুমি স্বয়ংক্রিয় ওজন মেশিনে গিয়ে দাঁড়ালে,
আর দাঁড়িয়ে তুমি তুমি একটা 2 টাকার কয়েন এরকম করে গড়িয়ে দিতে হবে। মানে তুমি যখন দাঁড়িয়েছো তার দ্বারা প্রমাণ হচ্ছে যে তুমি ওই ইমপ্লিসিট কন্ট্রাক্টটা পালন করছো, রাইট? ট্যাসিট কন্ট্রাক্ট বা মৌন চুক্তি, এই চুক্তিকে মৌন চুক্তি বলা হবে যখন কোনো পক্ষের আচরণের মধ্যে চুক্তি সংগঠিত হয়ে যাবে। এবার কি কথা দেখি একটুখানি। যেমন তুমি একটি এটিএম যন্ত্রের সামনে দাঁড়ালে, একটি এটিএম যন্ত্র থেকে অর্থ তোলা হয়, তবে সেক্ষেত্রে সেই বিশেষ কাজকে বলা হয় ট্যাসিট চুক্তি। আমি কি দিলাম বলো? কার্ডটা ঢুকিয়ে দিলাম, তারপরে কি দিলাম? পিন দিলাম, কিন্তু হাতে কোনো পিন ছিল না, নাম্বার ছিল। পিন মানে কি? এটা তো নয় যে পিন মানে এরকম কোনো পিনকে নিয়ে গিয়ে টুকটুক করে ঢুকতে হবে। কি পিন দিচ্ছি আমরা ওখানে? দিলাম, ওর সঙ্গে আমার চুক্তি হলো যে তুমি আমাকে এখন 2000 টাকা ডেলিভারি দেবে। দিস ইজ কল্ড ট্যাসিট চুক্তি বা নৈবক্তিক চুক্তি বা গোষ্ঠী চুক্তি। আইডিয়া? দেন এসো কোয়াসি কন্ট্রাক্ট। কি বললাম? এটা কিরকম দেখা যাক যে এটা কি জিনিস। মানে দুপক্ষের মধ্যে অনেক সময় দেখা যায় যে কোনো দুটি পক্ষের মধ্যে চুক্তি আইন অনুসারে চুক্তিটি সম্পাদিত হয়নি, অর্থাৎ তাদের মধ্যে কোনো প্রস্তাবের আদান প্রদান হয়নি, কেউ সায়ও দেয়নি, এরকম ধরনের কিছু যদি চুক্তির মতো হয়ে গেছে, তখন দায় সৃষ্টি হয়েছে কিছু না কিছু ভাবে, তখন তাকে বলা হলো কোয়াসি কন্ট্রাক্ট। উদাহরণ দেখা যাক। ক্ষয়ের দোকানে ক ভুল করে তার কৃত পণ্য ফেলে রেখে চলে এসেছিল। পাক্কা? ক্ষয়ের কাজ হলো পণ্যটি কে ফেরত দেওয়া বা পণ্যের মূল্য ফেরত দেওয়া। এখানে কোনো চুক্তি না থাকা সত্ত্বেও তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয় এবং এটাকে বলা হয় উপচুক্তি। ভালো একটা যুক্তি বলেছে। আমি মালটা কিনেছি, এটা কিনেছি, কিনে তো আমি নিয়ে আসবো রে বাবা, কেনা পর্যন্ত চুক্তি ছিল, ঠিক আছে, কিনে আমি নিয়ে আসবো, কিন্তু ওর দোকানেই ফেলে রেখে চলে এসছে, রাইট? এবার বলো ওই দোকানদার কি বলবে? তোমার সঙ্গে চুক্তি ছিল, তোমাকে দিয়ে দাও, আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি বুঝে যাও। না রে ভাই, তুমি তো ওখানে রেখে দিয়ে এসেছো, তার মানে তোমার ওই যে চুক্তিটা আমার হয়েছিল না, আমি মালটা দেবো, তুমি মালটা কিনবে। কেনা মানে ডেলিভারি মানে তুমি 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 নিয়ে চলে যাচ্ছ। সেটা না হওয়া পর্যন্ত এই চুক্তিটাকে আমরা বলবো, এখানে দায়িত্ব হয়ে গেল ওই দোকানদারের যে এই লোকটাকে কিন্তু মালটা আমায় দিলে তবে আমার পুরো চুক্তিটা কমপ্লিট হচ্ছে। তখন এই চুক্তিটা এই মুহূর্তে অবস্থাতে আধা চুক্তির অবস্থায় পড়ে আছে। কি চুক্তি অবস্থায়? মনে হচ্ছিল পুরো চুক্তি হয়ে গেছে, কিন্তু এই অবস্থাতে এটা কি হয়ে গেছে? আধা চুক্তি বা উপচুক্তি, ইংলিশে বলে কোয়াসি কন্ট্রাক্ট। ফাইন। নেক্সট যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এসেন্সিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে খুব আসে, যখন উঁচু ক্লাসে পড়বো তখনও কাজে লাগবে খুব, রাইট? তাতে আমি দেখতে পাচ্ছি 10খানা পয়েন্ট আছে যেখানে বলা হলো চুক্তির আবশ্যকীয় উপাদান, মানে এসেন্সিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এই জায়গায় সব জায়গাতে আছে, রাইট? তার মধ্যে 1 নম্বর কি বলেছে? চিল্লাবি জোরে জোরে বলো। প্রস্তাব ও স্বীকৃতি, অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আরো জোরে বলবি, জানো এখানে ধরে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। 2 নম্বর আইনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা। এই ইংলিশ প্লিজ। তাহলে দেন হলো কি বললো এটা? আইনমূলক সম্পর্ক স্থাপনের ইচ্ছা, তাহলে an intention of lawful agreement, রাইট? দেন পরেরটা হচ্ছে আইনসঙ্গত প্রতিদান, মানে লফুল কনসিডারেশন। চুক্তি সম্পাদনের চুক্তি পক্ষগণের যোগ্যতা, মানে তোমার কাছে তুমি কি এলিজিবল, চুক্তি করার জন্য যোগ্য কি অযোগ্য ব্যক্তি চুক্তি টিকবে না। তাহলে প্রথম 4টে পয়েন্ট, একটা হচ্ছে আমি প্রস্তাব দেবো, তুমি স্বীকৃতি দেবে। 2 নম্বর হচ্ছে আমাদের মধ্যে আইনসঙ্গত কোনো সম্পর্ক স্থাপনের বিষয় আছে। 3 নম্বর হচ্ছে আইনসঙ্গত প্রতিদান হতে হবে, রাইট? আমি একটা বেআইনি জিনিস দিলাম আর তার বিনিময়ে তুমি আমাকে একটা বাড়ি লিখে দাও, এটা হতে পারে না, রাইট? আর কি বলেছে? ইউ মাস্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু সাইন। আমি চুক্তি করার একটা আমার নিশ্চয়ই কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে। দেন ফ্রি কনসেন্ট। কি বলেছে? ফ্রি কনসেন্ট, প্রকৃত ও স্বেচ্ছা প্রদত্ত সায়, রাইট? আমি যেন ফ্রিতে কনসেন্ট দিয়েছি,
কাউকে জোর করে বা কোনোভাবে করা হবে না। চুক্তির বিষয়বস্তুর বৈধতা, লিগ্যালিটি অফ দি অবজেক্ট। 7 নম্বর, সম্মতি বাতিল ঘোষিত না হওয়া। কোনো না কোনোভাবে এগ্রিমেন্টকে আমি বাতিল করে দিয়েছি যে ভাই আমি রাজি হয়েছিলাম কিন্তু এখনো রাজি না। দেন সার্টেনটি, এটা নিশ্চিন্ত, নিশ্চয়তা। তুমি যদি আমাকে তোমার বাড়িটা বিক্রি করো তোমাকে অনেক টাকা দেবো, চুক্তি হবে না। অনেক টাকা কি কথা আবার, একটা সার্টেনটি থাকতে হবে। দেন এটা যেন এক্সিকিউটেবল হয়। কি বললাম? নন এক্সিকিউটেবল কন্ট্রাক্ট। বলো আমাকে কি তুমি 7 দিনের জন্য মঙ্গল গ্রহ ঘুরিয়ে আনতে পারো? আরে ইন্ডিয়া কোনদিন মঙ্গল গ্রহে যায়নি, মানুষ পাঠায়নি, তো আমি চুক্তি করে বসে এলাম, সেগুলো হবে না। দেন কি হলো এটা বলো? আইনানুগ প্রক্রিয়া বা এর মধ্যে একটা চুক্তি সম্পাদনের জন্য কিছু না কিছু রেজিস্ট্রেশন করতে হবে। কি বলো? চুক্তিটা যেন কোনো রেজিস্ট্রেশন বা কোনো না কোনো আইনের দিক থেকে যা যা স্ট্যাম্প ফ্যাম্প লাগানো দরকার এগুলো সব করতে হবে। এগুলো হচ্ছে 10টা আবশ্যকীয় উপাদান বা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। এটা বলে এখনকার মতো আমাদের ভিডিও বন্ধ করো। ওকে।